জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষে নিহত ৩০। এদিকে রণক্ষেত্র পাকিস্তান, প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন। জানাবো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস, যে কোনো সময় হামলার ছক করছে ইসরায়েল। এরপরেই জানাবো মজা পেতে দুধের শিশুদের হত্যা করছে ইসরায়েল, বলেছে ইহুদিবাদী রাজনীতিবিদ। অপরদিকে মধ্যবিত্ত শ্রেণীর পালায়ন, ইহুদিবাদী বর্ণবাদ কিভাবে ইসরায়েলকে ভেতর থেকে ধ্বংস করছে। সর্বশেষ জানাবো ত্রাণ কাজে বাধা, গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বিক্ষোভকারীরা। শিরোনামগুলো শুনছিলেন, এবারে থাকবে বিস্তারিত। ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষে নিহত ৩০। ভারতের ছত্তিশগড়ের রাজ্য নারায়ণপুর জেলার গভীর জঙ্গলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তীব্র সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার ২১ মে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে নিহত সবাই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সদস্য। খবর ইন্ডিয়া টুডের। ছত্তিশগড় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা বলেন, নিরাপত্তা বাহিনী গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণপুরের প্রত্যন্ত এলাকায় অভিযান চালায়। সেখানে মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতাদের উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছিল। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় বিদ্রোহীরা। পাল্টা গুলি চালালে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলে ২৫ জনের বেশি মাওবাদী নিহত হয়েছেন, তবে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। রণক্ষেত্র পাকিস্তান, প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন। পাকিস্তানের সিন্ধু প্রদেশে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এই সময় প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্চারের বাসভবনে আগুন দেয় আন্দোলনকারীরা। মঙ্গলবার ২০ মে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধুর নওশেরো ফিরোজ জেলার মোরো তালুকার জাতীয় মহাসড়কে মঙ্গলবার পুলিশ এবং জাতীয়তাবাদী কর্মীদের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার একটি জাতীয়তাবাদী সংগঠনের ডাকে সিন্ধু খাল কর্পোরেট, কৃষি এবং অন্যান্য ইস্যু নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ ঘটে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এ সময় ক্ষুদ্র জনতা সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্চারের মোরো শহরের বাসভবন পুড়িয়ে দেয়। এ ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য ছিলেন। বিক্ষোভকারীরা ঘরবাড়ি, আসবাবপত্র, এমনকি ছাদ থেকে স্প্লিট এয়ার কন্ডিশনের বাইরের অংশ ফেলে দেয়। মন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সশস্ত্র রক্ষীরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আকাশে গুলি চালাচ্ছে। লাঞ্চারের বাড়ি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, যা কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য। ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে নতুন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র। তারা জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। বুধবার ২১ মে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন এই তথ্য জানিয়েছে, তবে ইসরায়েল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের ভেতরেও এ বিষয়ে মতবিরোধ রয়েছে। তারা মনে করে না যে ইসরায়েল হামলার বিষয়ে এখনই চূড়ান্ত পদক্ষেপ নেবে। রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। জাতীয় নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য অনুরোধের জবাবও দেয়নি। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য সাড়া দেয়নি। গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে এমন একটি চুক্তিতে পৌঁছায় যাতে ইরানের সব ইউরেনিয়াম অপসারণ না হয়, তবে হামলার সম্ভাবনা আরও বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক চুক্তির লক্ষ্যে ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। সিএনএন জানিয়েছে, নতুন গোয়েন্দা তথ্য ইসরায়েলি সিনিয়র কর্মকর্তাদের সরকারি ও ব্যক্তিগত যোগাযোগ, ইসরায়েলি যোগাযোগের গোপন তথ্য এবং ইসরায়েলি সামরিক গতিবিধির পর্যবেক্ষণের ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি আসন্ন হামলার ইঙ্গিত দিতে পারে। সিএনএন দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যে সামরিক প্রস্তুতির বিষয়ে পর্যবেক্ষণ করেছে তার মধ্যে রয়েছে
হয়েছে বিমান মিসাইলের হস্তান্তর এবং একটি বিমান মহড়ার সমাপ্তি। এর আগে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের দাবি অতিরঞ্জিত এবং অগ্রহণযোগ্য। নতুন পারমাণবিক চুক্তির আলোচনা সফল হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। মজা পেতে দুধের শিশুদের হত্যা করছে ইসরায়েল, বলেছেন ইহুদিবাদী রাজনীতিবিদ। ইহুদিবাদী রাজনীতিবিদদের মন্তব্য। ইসরায়েল ডেমোক্রেটস পার্টির প্রধান ইয়াইর গোলান ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ অপরাধের সমালোচনা করে বলেছেন, ইসরায়েল বিনোদনের অংশ হিসেবে দুধের শিশুদের হত্যা করছে। তারা ইসরায়েল যে একঘরে বিচ্ছিন্ন ও পরিত্যক্ত তা এই আচরণ থেকেই স্পষ্ট। ইসরায়েল ডেমোক্রেটস পার্টির প্রধান মঙ্গলবার নেতানিয়াহু মন্ত্রিসভার নীতির সমালোচনায় এই বক্তব্য দেন। তিনি আরো বলেন, ইসরায়েলের জ্ঞান বৃদ্ধি থাকলে তারা মজা পাওয়ার জন্য দুধের শিশুদের হত্যা করত না। গোলান মনে করেন, ইসরায়েল এমন একটি পথে এগিয়ে যাচ্ছে যেটার কারণে তারা অতীতের দক্ষিণ আফ্রিকার মতো প্রত্যাখ্যাত এবং বিচ্ছিন্ন হয়ে পড়বে। গোলান ইসরায়েলি মন্ত্রিসভার সমালোচনা করে আরো বলেন, এই মন্ত্রিসভা এমন সব লোকে পূর্ণ যারা প্রতিশোধের নেশায় মগ্ন এবং নৈতিকতা মেনে চলে না। গোলান সতর্ক করে বলেন, ইসরায়েল অর্থনৈতিক ও সামাজিক স্তরে বিচ্ছিন্নতা ও পতনের দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলিদের নিরাপত্তা প্রদানের ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে এবং ইসরায়েল বসবাসের জন্য একটি কঠিন স্থানে পরিণত হবে। ইহুদিবাদী ইসরায়েলের চরমপন্থী অর্থমন্ত্রী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর কাছে নথি স্বীকার করায় নেতানিয়াহুর সমালোচনা করেন ইসরায়েলি এই রাজনীতিবিদ। তিনি বলেন, ট্রাম্পের যুগে নেতানিয়াহু একজন ব্যর্থ খেলোয়াড়। মধ্যবিত্ত শ্রেণীর পালায়ন, ইহুদিবাদী বর্ণবাদ কিভাবে ইসরায়েলকে ভেতর থেকে ধ্বংস করছে। ইসরায়েলের সমাজ ইহুদিবাদী দুটি রাজনৈতিক বাস্তবতায় বিভক্ত, যাদের দৃষ্টিভঙ্গি একে অপরের বিপরীত। মিডল ইস্ট আই ওয়েবসাইটের বিশ্লেষণে আবেদ আবু শাহদাহ একটি প্রবন্ধে ইহুদিবাদী সমাজ এবং শাসক গোষ্ঠীর মধ্যে বস্তুনিষ্ঠ এবং গুরুতর বিভক্তি এবং ভাঙনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। মাশরেকের উদ্ধৃতি দিয়ে তিনি ইসরায়েলি শাসন ব্যবস্থা একটি শক্তিশালী অতি ডানপন্থী গোষ্ঠীর উত্থান এবং একত্রীকরণকে বর্ণনা করেছেন এবং সেই আন্দোলনের যুগ পরিচিত ধারণা এবং পদ্ধতির আধিপত্যের কারণে তেল আবিব থেকে ধনী মধ্যবিত্ত এবং টেকনোক্র্যাটদের পালিয়ে যাওয়াকে শাসন ব্যবস্থার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন। মধ্যবিত্ত শ্রেণীর যাদের প্রতিবাদ ও সমালোচনার কণ্ঠ এখন ডান হালুজ্জ মোশে ইয়ালন এবং ড্যান মেরিডনের মতো ব্যক্তিত্বদের গলা থেকে ভেসে আসে। তবে আবু শাহদাহ চূড়ান্তভাবে জোর দিয়ে বলেন যে নেতানিয়াহু এবং তার চরমপন্থী মিত্রদের বিরুদ্ধে এই ধরনের ব্যক্তিত্বদের সমালোচনা নিষ্ফল এবং নিরর্থক, কারণ তারা এখনো ফিলিস্তিনিদের স্বীকার করতে পারেনি এবং কেবল এমন একটি ইসরায়েলের জন্য শোক প্রকাশ করছে যেখানে তারা সুখে বসবাস করত এবং বর্তমানে যুদ্ধ ও গভীর নিরাপত্তার হুমকির কোনো খবর ছাড়াই। ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমালোচকরা উদ্বিগ্ন যে যখন সর্বনাশা ডানপন্থীরা সরকারের উপরে আরো বেশি নিয়ন্ত্রণ নেবে, তখন ইসরায়েলের মধ্যবিত্ত শ্রেণী পালানোর পথ খুঁজবে। এপ্রিলের শুরুতে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন থেকে ফিরে আসেন, তখন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টস ইরানের উপরে আক্রমণের সমর্থনে একটি প্রচারণা শুরু করেন। এটি এমন এক সময়ে ঘটেছিল যখন গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং ক্ষয়প্রাপ্ত রিজার্ভ বাহিনীর ওপরে ক্রমবর্ধমান বোঝা নিয়ে ইসরায়েলে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছিল। গাজায় ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বিক্ষোভকারীরা। গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ ঠেকাতে ইসরায়েলের কারেম আবু সালেম সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছেন একদল ইসরায়েলি বিক্ষোভকারী। দেশটির গণমাধ্যম আরুতস সেবা জানিয়েছে, বিক্ষোভকারীরা ত্রাণবাহী ট্রাকগুলোর পথ আটকে দিয়েছেন। খবর আল জাজিরার। বিক্ষোভকারীদের একজন রেউত বেনহাইম বলেন, গাজায় ত্রাণ পাঠানো এক অকল্পনীয় অবিচার। হামাস এখনো আমাদের জিম্মিদের আটকে রেখেছে, আমরা চুপচাপ বসে থাকতে পারি না। এরপর তাকে পুলিশ গ্রেপ্তার করে। আরেকজন বিক্ষোভকারী আসরিয়েল ম্যাকলেব বলেন, গাজায় কোনো রকমের সাহায্য পাঠানো জাতীয় আত্মহত্যার সমান। তিনি ঘোষণা করেন, এই উন্মাদনা ঠেকাতে প্রতি সপ্তাহে আমরা শত শত রিজার্ভ সেনা নিয়ে এখানে আসব। প্রতিটি ট্রাকে যুদ্ধকে দীর্ঘায়িত করছে। যতক্ষণ না সব জিম্মি মুক্তি হয় ততক্ষণ কোনো সাহায্য নয়। 3 মাসেরও বেশি সময় ধরে গাজায় কোনো খাদ্য সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। মঙ্গলবার কেবল হাতে গোনা কিছু ট্রাকই সেখানে পৌঁছেছে। এবার সেসব ট্রাকও আটকে দিচ্ছে উগ্রপন্থী ইসরায়েলি বিক্ষোভকারীরা। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ
করছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল অনাহারকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে, ফলে প্রায় 5 লাখ মানুষ চরম খাদ্য সংকটে পড়েছে। এদিকে গাজায় আজ ভোর থেকে বিকাল 4টা পর্যন্ত 42 জন ফিলিস্তিনকে হামলা করে হত্যা করেছে ইসরায়েল।